আসসালামু আলাইকুম। আমি ক্যাডেট সাব ইন্সপেক্টর মধুসূদন ফাহিম, 38 ব্যাচ। আপনারা অনেকেই ৪১তম ক্যাডেট সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তো সেই প্রস্তুত করার লক্ষ্যে অনেকের অনেক প্রশ্ন থাকে স্বাভাবিক অর্থেই। তো আমি যেহেতু আপনাদের সিনিয়র বা অগ্রজ হিসেবে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যে কোয়ারিগুলো আছে সেই কোয়ারিগুলা পরিষ্কার করার জন্য। তা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমি কিছু প্রশ্ন গ্রুপে দিয়েছি, যে প্রশ্নগুলো ফ্রিকোয়েন্টলি আসছে এবং এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম সবচেয়ে বেশি যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে আমার রেজাল্ট এত, উচ্চতা এত এবং আমি কি ওয়েব স্ক্রিনে বাদ যাবো কিনা। দেখেন, এটা আসলে কেউই বলতে পারে না। কারণ আ যতজন সাব ইন্সপেক্টর নেওয়া হবে সেই অনুযায়ী একটা অনুপাতিক হারে অ্যা অ্যা যাদের রেজাল্ট এবং উচ্চতার উপর নির্ভর করে একটা মার্কিং দেওয়া হবে। সেই মার্কিং এর উপর ভিত্তি করেই কিন্তু ওয়েব স্ক্রিন করা হবে। এর ভিতরে আ রেজাল্টের উপর ভিত্তি করে একটা মার্কস আছে এবং উচ্চতার উপর ভিত্তি করে একটা মার্কস আছে। রেজাল্ট যেমন এসএসসি রেজাল্ট হচ্ছে ১৫, এইচএসসি রেজাল্ট ১৫, ৩০ এবং অনার্স রেজাল্ট হচ্ছে ২৫। এই টোটাল ৫৫ এবং উচ্চতা হচ্ছে ৪৫ মার্কস। এই টোটাল ১০০ মার্কসের উপর ভিত্তি করে আপনার ওয়েব স্ক্রিনিং করা হবে। মনে করেন আপনার এসএসসি রেজাল্ট এ প্লাস, ইন্টার রেজাল্ট এ প্লাস। সুতরাং আপনি এখানে ১৫, ১৫, ৩০ পেয়ে যাবেন। অনার্সের রেজাল্ট যদি আপনি 4 পান, যদিও এটা কেউ খুবই কম পাবেই না হয়তো, তাইলে আপনি হচ্ছে এখানে পাবেন ২৫, টোটাল ৫৫ এবং উচ্চতা যদি ৫ ফিট ১০ হয়, ১০ এর উপরে হইলে যা মার্কস, ১০ হইলেও ঠিক তাই মার্কস, ১০ হলে আপনি ৪৫-এ ৪৫ পেয়ে যাবেন। এই টোটাল ১০০ মার্কস। এর ভিতরে আনুপাতিক হারে যার রেজাল্ট কম ওই অনুযায়ী রেজাল্টটা পাবলিশড হবে এবং সেভাবেই আপনার ওয়েব স্ক্রিন করা হবে। ধরেন আমাদের প্রায় ওয়েব স্ক্রিনে প্রথমে আমাকে নেওয়া হবে মনে করেন ৫০,০০০। তো ৫০,০০০ নেওয়ার জন্য যে পরিমাণ মার্কসের দরকার হয়, ওই দেখা যাবে যে ৫০,০০০-এর ভিতরে কত নম্বর নিলে ৫০,০০০ আমার ফিল আপ হয়। তাহলে সেক্ষেত্রে মেধাবী বেশি হইলে আপনি যারা কম মেধাবী তারা বাদ যাবে, আর যদি মেধাবী কম হয় তাহলে নিচের থেকে টানবে। এটাই হচ্ছে বিষয়। এটা কেউই স্পষ্টভাবে বলতে পারবে না যে এ টিকবে, এ টিকবে না। আপনারা নিশ্চিন্তে পরীক্ষা দেন, টিকা না টিকা সেটা ভাগ্যের বিষয়। অনেকে আসলে একেবারে শেষ পর্যায়ে ভেরিফিকেশনও বাদ যায় বা অনেকে শেষ পর্যায়ে ভাইভাতেও বাদ যায়। সুতরাং এটা বিষয় না, আপনি টিকবেন কি টিকবেন না সেটা বিষয় না, আপনি আপনার মতো চালিয়ে যান। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বুকের মাপ, ওজন, উচ্চতা কম বেশি দিয়ে ফেলেছি, সমস্যা হবে কিনা। এটা আসলে সমস্যা হবে না। কারণ আপনার যে প্রিলিমিনারি স্ক্রিনে কয়েকটা বিষয় দেখে, এটার ভিতরে হচ্ছে আপনার রেজাল্ট এবং হচ্ছে ৩টা রেজাল্ট আর হচ্ছে আপনার উচ্চতা। এই ৪টা বিষয়ের উপর ভিত্তি করে আপনার মার্কিং করা হবে। সুতরাং অন্যান্য বিষয়গুলো অতটা গুরুত্বপূর্ণ না। তারপরেও আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন সঠিক দেওয়ার জন্য। ৩ নম্বর হচ্ছে আমার কম্পিউটার সার্টিফিকেট কোথায় পাবো? কম্পিউটার সার্টিফিকেট আসলে যেটা হচ্ছে, আপনি মনে করেন অনেকেই আছে কম্পিউটার সার্টিফিকেট দোকান থেকে বানায় বা নীলক্ষেতে বানাইতে পাওয়া যায়। কিন্তু বানালে তো আপনার সমাধান হচ্ছে না। কারণ আপনার কম্পিউটার পরীক্ষা আছে। সেই পরীক্ষার উপর ভিত্তি করে আপনার মার্কস আছে। সো আপনার কম্পিউটার বানায়া বা আপনার একটা তৈরিকৃত কম্পিউটার সার্টিফিকেট দিয়ে আপনি প্রায় প্রিলিমিনারি স্ক্রিনে এসে টিকে যাবেন বা মাঠ পর্যায়ে যে বাছাই পর্ব সেটাতে টিকে যাবেন। কিন্তু আপনি কিন্তু পরবর্তী কম্পিউটার পরীক্ষা যেটা হয় সেটাতে কিন্তু আপনি বাদ যাবেন। সুতরাং কম্পিউটার আপনি যদি কোর্স করে ফেলেন এটাই ভালো হবে এবং কোর্স করলে কিন্তু আপনি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। অনেকেই বানান, যদি যাদের ভালো দক্ষতা থাকে যে না আমি কম্পিউটারে খুব ভালো আছি, তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো করতে পারেন। কিন্তু কম্পিউটার কোর্স করে সার্টিফিকেট নেওয়াটা বেটার। আমার কম্পিউটারের স্নাতকোত্তর, আমি কম্পিউটার লাগবে কিনা না, যারা কম্পিউটার স্নাতকোত্তর তারা তো কম্পিউটার বিষয়ে এক্সপার্ট এবং ওই বিষয়ে যদি আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকে, অনার্স মাস্টার্স আপনার কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটারের উপর, তাহলে আপনার এটা লাগবে না। সাধারণত আমি যখন এর আগে একটা পরীক্ষা নিয়েছি, দেখেছি এটাতে লাগেনি। তারপরও আপনার যদি কনফিউশন থাকে আপনারা নিয়ে যেতে পারেন। তারপর হচ্ছে বিএমআই কত বেশি হলে সমস্যা হবে কিনা। বিএমআই আসলে বিগত সালে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে ৪-৫ কেজি পর্যন্ত কনসিডার করে। যেমন আপনার উচ্চতা মনে করেন ৫ ফিট ৭, দেখা গেছে আপনার এখানে ৬০-৬২ কেজি হওয়ার কথা। আমি জানি না এক্সাক্ট ফিগার, আপনারা ওই যে অনলাইনে দেখতে পারবেন যে এখানে আপনার উচ্চতার উপর ভিত্তি করে আপনার ওজন কত, বুকের মাপ কত, এটা আলাদা আলাদা দেওয়া আছে। তবে সেক্ষেত্রে যারা নিয়োগ বোর্ড আছে, এখানে আপনারা জানেন যে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা নিয়োগ বোর্ড যায় এবং নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত, এবং মাননীয় এসপি স্যার আছেন, ওনারাও এটা দেখেন। ওনারা যদি সিদ্ধান্ত মনে করেন যে মানে
5 কেজি করে কনসিডার করে তাহলে করতে পারে। তবে এটা কিন্তু আদর্শ এটা না যে আপনি মনে করেন এক বিভাগে হইছে যে এটা আরও বিভাগে যে হবে এমনটা না। তবে সাধারণত এটা 4-5 কেজি পর্যন্ত কনসিডার করে। তারপর আপনি চেষ্টা করবেন যাতে আপনার বিএমআইটা ঠিক থাকে, আপনার উচ্চতার সাথে আপনার ওজনটা যাতে ঠিক থাকে এই জিনিসটা চেষ্টা করবেন দেখার জন্য। তারপর হচ্ছে আমার শরীরে কাটা দাগ, পায়ে কাটা দাগ, পা লেগে যায়, এগুলা কোনো সমস্যা আছে কিনা? এগুলা কোনো প্রবলেম নাই। কারণ হয়তো ওই যে সেনাবাহিনীর পরীক্ষায় দেখা গেছে পা লাগলে হাত মানে ২ পা একসাথে ভাঁজ করলে পা লেগে গেলে সেটা বাদ দিয়ে দেয়। কিন্তু পুলিশের ক্ষেত্রে এরকম নিয়ম নাই। পুলিশের ক্ষেত্রে কাটা দাগ, পায়ের সাথে পা লাগা এটা কোনো সমস্যা না। সুতরাং আপনারা নিশ্চিন্তায় পরীক্ষা হলে যেতে পারেন, পরীক্ষা দিতে পারেন। তারপর এপিআর দিয়ে আবেদন করা যাবে কিনা? না, এপিআর দিয়ে আবেদন করা যাবে না। কারণ আপনার অনার্সের রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু একটা মার্কস হয়। সুতরাং এখানে অবশ্যই আপনার মার্কস দিতে হবে। সুতরাং এপিআর দিয়ে আবেদন করার সুযোগ নাই। দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি, কি করব? দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা পেলে আপনি কয়েকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার গরম পানি দিয়ে যে জায়গাটা ব্যথা পেয়েছেন, যে জায়গাটা ফুলে গেছে সেই জায়গাটা হালকা গরম পানি দিয়ে মালিশ করতে পারেন, মলম লাগাইতে পারেন। আর বিশেষ করে ছোলাটা কিন্তু পায়ের যে ইয়া হাঁটু বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু যেমন ঘোড়া ছোলা খায়, ছোলা খেলে কিন্তু একটা স্টামিনা তৈরি হয়। আমরা যখন সারদাতে ট্রেনিং করেছি আমরা অনেকে ছোলা খেয়েছি। ছোলা খেলে কিন্তু আমাদের পায়ের ভিতরে যে ইয়াটা এগুলা রিকভারি হতে পারে। পাশাপাশি মলম, গরম পানি, বেশি প্রেশার না দেওয়া, হালকা হালকা জগিং করা, এটা দেখবেন। কারণ হচ্ছে আর পাশাপাশি চাইলে আপনি একজন ফিজিওথেরাপিস্ট তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার মনে রাখতে হবে যে আপনার পরীক্ষার চেয়ে আপনার জীবনটা বেশি ইম্পর্টেন্ট। দেখা গেল আপনি এটা নিয়ে বেশি দৌড়াতে গেলে আপনি বড় ধরনের ইনজিওর্ড হয়ে গেলেন। সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সমস্যা হতে পারে। তারপর হচ্ছে আমার বাবা-মায়ের নামের বানানের ভুল কি করব? আসলে বাবা-মায়ের নামের বানান যদি মূল যেটা, যেমন আপনি রহিমউদ্দিন, রহিমউদ্দিনের জায়গায় যদি রহিম মিয়া হয় সমস্যা নাই। কিন্তু রহিমউদ্দিনের জায়গায় যদি হয় করিমউদ্দিন তাইলে সমস্যা। মানে নামটা যদি একেবারে নামটাই বিকৃত হয়ে যায়, হ্যাঁ? রহিম লিখতে RAHIM, HIM না দিয়ে ROHIM দিছে। এই ধরনের সমস্যা কিন্তু খুব বড় একটা প্রবলেম না? আ নামের আগে মোহাম্মদ আছে, দেখা গেছে সার্টিফিকেটে মোহাম্মদ আছে, তারপর এনআইডিতে মোহাম্মদ নাই। আবার মোহাম্মদের জায়গায় মিয়া আছে। একটু মোহাম্মদের জায়গায় মিয়া, মিয়ার জায়গায় হোসেন, এই ধরনের সমস্যাটা খুব বড় একটা সমস্যা না। আপনারা মোটামুটি করতে পারেন। তবে এইগুলো অনেক জায়গায় ধরে। এই চেষ্টা করবেন যদি সুযোগ থাকে তাহলে চেঞ্জ যেহেতু অল্প সময়, এখন আসলে আপনি চাইলেও এটা চেঞ্জ করতে পারবেন না। সুতরাং যা আছে তা দিয়ে আপনি পরীক্ষার হলে যান, সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। তারপর হচ্ছে প্রশংসাপত্র নাকি চারিত্রিক সনদপত্র? প্রশংসাপত্র আর চারিত্রিক যদি আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান যেটা যদি প্রশংসাপত্র দেয় প্রশংসাপত্র, চারিত্রিক সনদ দিলে চারিত্রিক সনদ। এটা কোনো বড় ফ্যাক্ট না যে আমার অনেকে বলতেছেন যে আমার কলেজ থেকে চারিত্রিক সনদপত্র দেয়, প্রশংসাপত্র দেয় না। আপনি যেটা দেয় সেটা নিয়ে যান। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার একটা প্রশংসাপত্র বা চারিত্রিক সনদপত্র যেটা দেয় সেটাই হবে, সমস্যা নেই। দূরের জিনিস দেখতে পারি না, কালার ব্লাইন্ড একটা বড় সমস্যা। যদি এটা অল্প হয় তাহলে সমস্যা নেই, কিন্তু বেশি হইলে যদি আপনি লালকে কালো দেখেন, কালোকে সাদা দেখেন, যেটা কালার ব্লাইন্ডে যে সমস্যাটা হয় সেটা প্রবলেম হতে পারে। সেটা আপনার মেডিকেল টেস্টের ক্ষেত্রে, এর আগে কোনো প্রবলেম হবে না আশা করি। কারণ এর আগে যে ইভেন্টগুলো এগুলো চোখের পরীক্ষা বা এই ধরনের সমস্যা নেই, এটা মেডিকেল টেস্ট। তবে অল্প যদি চেঞ্জ হয় তাহলে এটা কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আবেদনে এক্সট্রা কারিকুলাম দিব কিনা? এক্সট্রা কারিকুলামটাও ওই যে আমি বলেছি যে 4টা বিষয়ের উপর মার্কিং করে। সেক্ষেত্রে আপনি 4টা বিষয় ঠিক থাকলে বাকি বিষয়গুলো আপনি এক্সট্রা কারিকুলাম যে বিষয়গুলো এগুলো দিতে পারেন। যেমন আপনি সাঁতার পারেন, বা আপনি খেলাধুলা পারেন, প্লেয়িং ফুটবল, আপনি বক্তৃতা পারেন, বা আপনি হচ্ছে ক্রিকেট খেলতে পারেন। এই বিষয়গুলো এক্সট্রা কারিকুলাম হিসেবে দিয়ে দিতে পারেন। এটা কোনো বড় বিষয় না। এটা নিয়ে অনেকেই দেখি অনেকে প্রশ্ন করেছেন। আশা করি এটা কোনো বিষয় না। কম্পিউটার স্কিল আছে আপনার, কম্পিউটার স্কিল দিতে পারি যে আমি কম্পিউটার পারি। সুতরাং এই ছোটোখাটো বিষয়, এটা অত বড় ফ্যাক্ট না। তারপর হচ্ছে দাঁতে ক্যাপ পরা কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা নাই। দাঁত ক্যাপ আমরা যেটা দেখেছি যে ওই পরীক্ষাতে দাঁতের পরীক্ষা বা ক্যাপ আছে কিনা, দাঁত পোকায় খেলো কিনা, দাঁত ভাঙ্গা, এইসব কিছু খুব একটা দেখা হয় না। সুতরাং আশা করি ইনশাল্লাহ পার পেয়ে যাবেন। পুশ আপ সিট আপ দিতে পারতেছি না, আমি কি বাদ পড়বো কিনা? পুশ আপ সিট আপ দিলে আপনি যদি না পারেন তাহলে আপনি সেটা কিন্তু নিয়োগ বোর্ড যখন হবে তখন কিন্তু আপনার সামনে 10 জন 15 জন দেখে যে এরা কে পোশাক সামনে, আপনার সামনে যদি মনে করেন 10 জনের ভিতরে একজন পারতেছেন, আপনি কিন্তু চোখে বাঁধবে। এবং তখন কিন্তু নিয়োগ বোর্ডে কিন্তু এখানে এডিশনাল এসপি স্যাররা থাকে।
সুতরাং আমাদের লেভেলে যারা থাকে তারা চাইলেও কিন্তু আপনাকে পার করে দিতে পারবে না, কারণ স্যার যদি বলে যে না এটাকে উঠাই দাও, তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। সুতরাং এখন বাকি সময়গুলো যেগুলো আছে আপনি চেষ্টা করেন পুশ আপ দেওয়ার জন্য, সিট আপ দেওয়ার জন্য। আপনি 10টা 12টা দিতে পারলে, অন্তত 10টা পর্যন্ত, মনে হয় 15টা, আপনি 10টা পর্যন্ত দিতে পারলেও কিন্তু হয়তো আপনার একটু কনসিডার করেন। কিন্তু অনেকে যদি দেখি একবার নামার পর আর উঠাইতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা। সুতরাং পুশ আপ সিট আপগুলো এখনই দেওয়ার চেষ্টা করেন। চিন আপ দেওয়ার চেষ্টা করেন। চিন আপটা হচ্ছে এই যে আপনি উপরে একটা লাঠি ধরে নিচে নিজেকে লিফট করে উপরে উঠান, এই চেষ্টাগুলো করেন, তাহলে আপনি পুশ আপটা সিট আপটা এগুলো দিতে পারেন। মানে মোট কথা হচ্ছে আপনার বডিকে হালকা করার চেষ্টা করেন। আমি টেনে টুনে 5 ফিট 6 ইঞ্চি, আমি টিকবো কিনা আসলে? 5 ফিট 6 ইঞ্চি হচ্ছে রিকোয়ারমেন্ট। এর ভিতরে যদি আপনি 2 সুতা কম কম হয়, এটা যদি নিয়োগ বোর্ড মনে করে যে না সে 5 ফিট 6 ইঞ্চির চেয়ে 2 সুতা কম, তাহলে আপনাকে বাদ দিতে পারে। কিন্তু 5 ফিট 6 ইঞ্চি একেবারে কাটায় কাটায় যদি আপনি মাপে ঠিক হয়ে যান, তাহলে কিন্তু আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, আপনি টিকবেন। 5 ফিট 6 ইঞ্চির নিচে হলেই আপনার সমস্যা। আমার দাদা নাদা মুক্তিযোদ্ধা, আমার কোনো আলাদা সুযোগ আছে কিনা? দেখেন, দাদা বা নানা যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে সেক্ষেত্রে বয়সের ক্ষেত্রে একটা কনসিডারেশন আছে যে আপনি 32 বছর পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন। এরপর আর এছাড়া আর কোনো সুযোগ সুবিধা নেই। আপনি লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা সব কিছু স্বাভাবিক। হয়তো ভাইবা বোর্ডে যদি দেখে যে আপনার মুক্তিযোদ্ধার সন্তান, সেক্ষেত্রে হয়তো ভাইবা বোর্ডের বিজ্ঞ স্যাররা যারা হন তারা হয়তো কনসিডার করতে পারে। এছাড়া 32 বছর বয়স আপনি পরীক্ষা দিতে পারবেন। এছাড়া মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আর অন্য কোনো সুযোগ সুবিধা নাই। তারপর হচ্ছে আবেদনের সময়সীমা কি বাড়াবে? আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম। আপনারা যে যেটা 22 ফেব্রুয়ারি রাত 11টা 59 মিনিট পর্যন্ত বাড়াইতে পারে, সেটা পুলিশ হেডকোয়ার্টারের এখতিয়ার। আপনি ওটা বাড়ানোর চিন্তা করার দরকার নেই। আপনি আপনার মতো করে সামনে যে দিনগুলো আছে সেগুলো নিজেকে প্রিপেয়ার করেন। লিখিত পরীক্ষা কবে হতে পারে? লিখিত পরীক্ষা মার্চের দিকে হতে পারে, যতটা আশা করছি। আহ, আহ, সেটা তারপরও সেটা পুলিশ পুলিশ হেডকোয়ার্টারের এখতিয়ার, তারা যেটা ভালো মনে করে সেটা আপনি আপনার মতো প্রস্তুতি নিয়ে যান। তারপর হচ্ছে আমি তো রোপ ক্লাইম্বিং পারি না। রোপ ক্লাইম্বিংয়ের জন্য হচ্ছে আপনি হয়তো আপনার বাসাতে বা আশেপাশে রোপ ক্লাইম্বিংয়ের কোনো ব্যবস্থা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি একটা গাছ বা কোথাও ধরে নিজেকে লিফটিং করা, আপনি চেষ্টা করেন নিজেকে লিফটিং করতে, তাইলে কিন্তু আপনি খুব সহজেই রোপ ক্লাইম্বিং করতে পারবেন। হ্যাঁ, অনেকে দেখা গেছে রোপ ক্লাইম্বিং করতে গিয়ে, যেহেতু ওই যে ইয়াটা, যে দড়িটা সেটা প্লাস্টিকের হয় বা অনেক সময় সুতারও হয়, কিন্তু অনেকে ধরতে গিয়ে হাত পা সব ছিলে ফেলে এবং শরীর শরীর সব একদম করে ফেলে। তাহলে কিন্তু আপনি একটা পরীক্ষা দিতে গিয়ে আর বড় লিখিত পরীক্ষায় খারাপ করবেন। হাত যদি আপনার এই যে চামড়া খসে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সেই জন্য যখন আপনি রোপ ক্লাইম্বিং করবেন, তাহলে সেক্ষেত্রে একটা টেকনিক আছে, আপনি চাইলে ইউটিউবে দেখতে পারেন রোপ ক্লাইম্বিং কীভাবে করে। সাথে পা 2 পায়ের মাঝখানে এই যে দড়িটা একটু পেঁচিয়ে ধরে তারপর নিজেকে লিফটিং করার চেষ্টা করবেন। তারপরে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে কীভাবে রোপ ক্লাইম্বিং করবেন। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আপনার নিজের বডিটাকে কতটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন, আপনি আপনার বডিটাকে নিচে উপরের দিকে উঠিয়ে নিতে পারতেছেন কেন, এটা হচ্ছে মূল বিষয়। যদি আপনি নিজে এই যেটা হচ্ছে চিন আপ, আপনি কোনো কিছু ধরে গাছের ডাল বা কোনো লোহার ধরে আপনি নিজের বডিকে 2-3 বার উপরে উঠানোর চেষ্টা করেন, দেখবেন তাহলে আপনার হাতের যে মাসেলের পাওয়ার বাড়বে এবং আপনার যে বডি কন্ট্রোলটা সেটাও বাড়বে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি রোপ ক্লাইম্বিংটা খুব সহজে করতে পারবেন। তারপর হচ্ছে কম্পিউটারে টাইপিংয়ের স্পিড নেই, তাহলে কী করবো? কম্পিউটার টাইপিংয়ের স্পিডের জন্য আপনি একটা নষ্ট কিবোর্ড নিতে পারেন। সেক্ষেত্রে আপনি কিবোর্ডে চেষ্টা করবেন আপনি কীভাবে লেখা, অথবা আপনার যদি বাসায় কম্পিউটার থাকে চেষ্টা করেন প্রত্যেকদিন আধা ঘন্টা 20 মিনিট টাইপ করার। টাইপ করলে হচ্ছে ইংলিশ টাইপটা, বাংলা টাইপটা চেষ্টা করেন। চেষ্টার আসলে বিকল্প নেই, কম্পিউটার টাইপের আলাদা কোনো শর্টকাট নেই। চেষ্টা করেন, চেষ্টা করলে অবশ্যই হবে। তারপর হচ্ছে অবিবাহিত সনদ লাগবে কি না, লাগলে কোথায় পাবো? অবিবাহিত সনদ এবার চাইনি, কারণ অবিবাহিত সনদের জন্য আপনার কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন আপনি বিয়ে করেছেন কিনা সেটা কিন্তু আপনার বের হয়ে যাবে। তারপরে যদি অনেকেই চান অবিবাহিত সনদটা রাখতে, সেক্ষেত্রে রাখতে পারেন। আপনি এটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র তাদের কাছে গেলে তারা আপনাকে অবিবাহিত সনদপত্র দিবে। তারপরে সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে? সেটা আসলে এসআই পরীক্ষা মাঝামাঝি বা এসআই পরীক্ষা শেষও দিতে পারে। আপনি নিজেদের মধ্যে প্রস্তুতি রাখেন, কবে দিবে সেটা আসলে পুলিশ হেডকোয়ার্টার এখতিয়ার, কবে দিবে সেটা আসলে কেউ বলতে পারে না। তবে আপনি নিজেদের মতো করে প্রস্তুতি রাখেন, হয়তো দিলে আপনি যাতে সব কিছু খুব সহজেই আবেদন করতে পারেন এবং
অংশগ্রহণ করতে পারে। সার্জন আর এসআই নিয়োগ প্রক্রিয়া কি একই? সার্জন আর এসআই নিয়োগ প্রক্রিয়ার ভিতরে বেসিক কয়েকটা পার্থক্য আছে। এর ভিতরে একটা হচ্ছে যে আপনার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি লাগবে সর্বনিম্ন, এবং আপনার অবশ্যই যে ছেলেদের ক্ষেত্রে সরি হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে মনে হয় না সার্জেন নিয়োগ হয় কিনা আমার জানা নেই, যেহেতু আমি সার্জেন পরীক্ষা দিইনি। আর হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লাগবে। যারা সার্জেন পরীক্ষা দিতে চান তারা ড্রাইভিং লাইসেন্সটা করে রাখবেন অবশ্যই। আর হচ্ছে আপনার উচ্চতা 5 ফিট 8 নিচে হলে আপনার সার্জেন্টের জন্য অপেক্ষা করে লাভ নেই। তারপর হচ্ছে সার্জেন্টের নিয়োগ প্রক্রিয়া আর এসআই নিয়োগ প্রক্রিয়া এক না, এটা চেঞ্জ আর বাকি সব কিছু একই মোটামুটি। তারপর হচ্ছে জুতা পরে দৌড়ালে ভালো হবে নাকি খালি পায়ে, এটা আপনার উপর নির্ভর করে। আপনি অনেকে আছে জুতা পরে কমফোর্ট ফিল করে, আবার অনেকে আছে খালি পায়ে কমফোর্ট ফিল করে। আপনি যদি চান যে কোনোভাবে আপনি এখন যেভাবে প্র্যাকটিস করতেছেন সেভাবেই চেষ্টা করেন। তবে মাঠের ক্ষেত্রে মাঠে অনেক সময় দেখা যায় ইটের কণা বা ইট থাকতে পারে। সেক্ষেত্রে আপনি ওই যে অ্যাংলেট পায়ে পড়তে পারেন। অ্যাংলেটটা পড়লে হয়তো আপনার পায়ের খসা নাও পড়তে পারে। মানে আপনি যাতে কমফোর্টে দৌড়াইতে পারেন সেটা চিন্তা করবেন। যদি পাতলা জুতা পরে দৌড়াতে পারেন সেটা ভালো। পাশাপাশি অ্যাংলেট, কেউ যদি পাতলা জুতা পরে দৌড়ানোর অভ্যাস না থাকে অ্যাংলেট পরতে পারেন। অ্যাংলেটটা পরলে কিন্তু আপনার পায়ের ভিতরে ইট বালি যেটা পায়ে খোসা না পড়ার জন্য সহায়তা করবে আমি মনে করছি। তারপর হচ্ছে মাঠে কি কাগজপত্র ফটোকপি নেবেন অরিজিনাল? মাঠে অবশ্যই আপনাকে অরিজিনাল কাগজপত্র নিয়ে যেতে হবে, ফটোকপি কোনোভাবেই অ্যালাউ না। তারপর হচ্ছে আমার বাম হাতে ছোটবেলা থেকে কিছুটা হাত বাঁকা। হ্যাঁ, বাঁকার যেটা যদি দৃষ্টিকটু হয় এবং দেখতে ইয়া হয়, আপনি যখন পুশ আপ সিট আপ দিবেন তখন যদি নিয়োগ বোর্ডে কেউ মনে করেন যে আপনার হাত বাঁকা, তাইলে সেক্ষেত্রে আপনাকে ইয়া করতে পারে। তবে এইরকম সমস্যা হয় নাই কখন। হাত কিছুটা বাঁকা হলে যদি আপনি পুশ আপ দিতে পারেন, আপনি সব কাজ ঠিকঠাক মতো করতে পারেন। আপনি এখানে রোপ ক্লাইম্বিং আছে, আপনার ড্রাগিং আছে, তারপর আপনি সিট আপ আছে, পুশ আপ আছে, সব কিছু যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আমার মনে হয় কিছুটা বাঁকা হলে কোনো সমস্যা নেই, আপনি অংশগ্রহণ করেন। সেটা বাকিটা নিয়োগ বোর্ডের ইচ্ছা। তবে আমি বিগত সালে দেখেছি একটু বাঁকা হলে কোনো সমস্যা হয় না। নোটারি করে কিভাবে, কোথায় করবো? নোটারি হচ্ছে আপনার কারো যদি নামের বানান বা বাবার নামের বানান বা কারো সার্টিফিকেট নামের বানান ভুল হয়, বা নাম এক নামের জায়গায় অন্য জায়গায় চেঞ্জ হয়, তাহলে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে একজন উকিলের মাধ্যমে আপনার সব কাগজপত্র জমা দিয়ে যে আমার এই কারণে এই জায়গাটা ভুল হয়েছে, আমি এটা চেঞ্জ করতে চাই, তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট একটা আদেশ দেয় এবং আদেশের মাধ্যমে কিন্তু আপনার যে নামটা সেটা সংশোধন হয়ে যায়। এটা হচ্ছে নোটারি পাবলিক, বা যেটাকে বলা এফিডেভিট। তারপর নাগরিক সনদ 2021-22-এর, তাহলে কোনো সমস্যা হবে কিনা? সমস্যা হবে না, যেহেতু নাগরিক সনদ তো আপনি 2021 সালে নাগরিক ছিলেন, এখন তো নাগরিক অন্য জায়গায় চলে যাবেন, বিষয়টা এমন না। আপনি নাগরিক সনদ পুরাতন হলে কোনো সমস্যা নেই। আবেদনে 1 ইঞ্চি কম বা বেশি দিয়েছি, কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। যদি আপনি 1 ইঞ্চি কম বা বেশি দেন তাহলে প্রবলেম হয়। তবে সেক্ষেত্রে যদি আপনি 5 ফিট 6 যদি 8 দিয়ে ফেলেন, 9 দিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার মার্ক ক্যারি করবে। নিয়োগ বোর্ড চাইলে কিন্তু আপনাকে এই যে আপনি মিথ্যা তথ্য দিয়েছেন সেজন্য বাদ দিতে পারে। তবে 1 ইঞ্চি উপরে নিচে হলে কোনো সমস্যা হবে না আশা করি। আমার ওই যে আবেদন মানবিক দিয়েছি কিন্তু সেটা পরে আসছে, আদার্স আসতেছে। এটা আপনি যদি সঠিকভাবে আবেদন করেন, আপনি মানবিকই দিয়েছেন কিন্তু আদার্স আসতেছে, তাহলে এটা তো আপনার হাত নেই। আপনি আবেদন করেন, সমস্যা নেই। তারপরেও এখানে এই ওই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে একটা টেলিটক নাম্বার আছে, দেখেন ওদের সাথে যোগাযোগ করেন যে আমার টেকনিক্যালি কোনো সমস্যা হলে ওরা আপনাকে সহায়তা করবে। যদি আদার্স আপনার ওদের সফটওয়্যারে আদার্স থাকে তাহলে আপনি আর কি করবেন? আপনার তো কিছু করার নেই। আপনি আপনার সঠিকভাবে আবেদন করার চেষ্টা করেন। যদি যেটা আদার্স আছে তাহলে কোনো সমস্যা নেই। বিএমআই অনুযায়ী কম বেশি কত পর্যন্ত কনসিডার করে, এটা আমি একবার বলেছি যে আপনার বিএমআই হয়তো আমি বিগত সালে দেখেছি 4-5 কেজি পর্যন্ত কনসিডার করে। তারপরে এটা নিয়োগ বোর্ডের ইচ্ছা। আপনি যদি কনসিডার না করে আপনি বলতে পারবেন যে আমাকে কনসিডার করলেন না কেন? দেখা গেলো চট্টগ্রাম রেঞ্জে এক জায়গায় কনসিডার করছে, আরেক জায়গায় কনসিডার করেন। আপনি কিন্তু এটা আনস্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিতে পারেন। এটা নিয়োগ বোর্ডের একান্ত এখতিয়ার। চাইলে কনসিডার করতে পারে, না হলে তবে আশা করি 4-5 কেজি পর্যন্ত কনসিডার করবে। তারপর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য কোন বই পড়ব? একটা বই আছে, এটা হচ্ছে কনফিডেন্সের মনে হয়, বা যে কোনো বিগত সালের যে বইগুলা আছে বিগত সালের ওগুলা দেখবেন। আমি এই
লিখিত পরীক্ষার জন্য আলাদা একটা ভিডিও করব সব বিষয় নিয়ে, যে লিখিত পরীক্ষা কী কী পড়বেন, কিভাবে পড়বেন। আগে আপনার প্রিলিমিনারি স্ক্রিনিংটা যেটা সেটা শেষ হোক, তারপরে আমি এই ভিডিওটা শেষে আরেকটা ভিডিও করবো, সেটা হচ্ছে আপনি লিখিত পরীক্ষা কীভাবে ভালো করবেন। তখন সেখানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা বিস্তারিতভাবে বলবো। এখন আপাতত ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেজন্য ছোটো করার চেষ্টা করছি। তারপর হচ্ছে কারো বিরুদ্ধে জিডি থাকলে ভেরিফিকেশন সমস্যা হবে কিনা। জিডি থাকলে ভেরিফিকেশনের সমস্যা হওয়ার কথা না, কারণ সিডিএমএসে জিডি বিষয়ে কোনো এন্ট্রি থাকে না। আমরা সাধারণত সিডিএমএস যাচাই করি। তারপরেও যদি কেউ চেষ্টা করবেন যে আপনার জিডিটা যদি থাকেও, সেটা আপনি নিষ্পত্তি করে ফেলার জন্য। জিডিও কিন্তু একটা আইনগত আইনগত কিন্তু একটা প্রক্রিয়া। সুতরাং জিডি থাকলে আপনি চেষ্টা করবেন যে জিডিটা কেন হয়েছে এটা একটা নিষ্পত্তি করে ফেলা, এবং নিষ্পত্তি কপিটা সাথে রাখবেন। যদি তদন্তকারী অফিসার যখন আপনাদের বাড়িতে আসবে, তখন আপনি জিডির যে নিষ্পত্তি হয়েছে সেটা দেখাবেন। তারপরে হচ্ছে আমার বর্তমানে 27 বছর 1 মাস, আমি আবেদন করতে পারবো কিনা। না, আবেদন দেওয়া আছে 27 বছর পর্যন্ত। আপনি 27 বছরের একদিন বেশি হলে আপনি করতে পারবেন না। স্নাতক সার্টিফিকেট এখনও ক্যাম্পাসে আসেনি, কী করবো? প্রফেশনাল সার্টিফিকেট। আচ্ছা, স্নাতক সার্টিফিকেট যদি না আসে, তাহলে একটা প্রফেশনাল নিজস্ব বিভাগে কথা বলবেন যে আমাকে একটা প্রফেশনাল সার্টিফিকেট দেন। যদি প্রফেশনাল সার্টিফিকেট, অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেট দিবে। তারপরেও যদি কিছু না হয়, বলবেন যে আমার রেজাল্ট এই হয়েছে, এটাও একটা কাগজ দেন। তাও না দিয়ে প্রয়োজনে আপনি মার্কশিটটা নিয়ে যাবেন। যদিও এটা অবশ্যই নিয়ম নাই, তারপর আপনি নিয়োগ বোর্ড চাইলে, যদি আপনি একেবারে কোনোই উপায় না থাকে যে আপনি চান আপনি এই অংশগ্রহণ করার জন্য, কিন্তু আপনি কোনোভাবেই প্রফেশনাল সার্টিফিকেট ম্যানেজ করতে পারতেছেন, তাহলে আপনি মার্কশিট নিয়ে যাবেন। চাইলে নিয়োগ বোর্ড বলবেন যে স্যার আমার এখনও ওইটা হয় নাই, আমাকে কিছুদিন আপনার লিখিত পরীক্ষার রেজাল্ট হতে হতে আমার এটা চলে আসবে। রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করলে হয়তো রাখতে পারে। তবে যদি আপনি অংশগ্রহণ করতে চান, যে না আমি অংশগ্রহণ করতে চাই, তাহলে আপনার একটা অভিজ্ঞতা হলো। আবার নিয়োগ বোর্ড চাইলে কিন্তু আপনাকে এই সার্টিফিকেট ছাড়া আপনাকে বাদ দিয়ে দিতে পারে। তবে আপনি আপনার চেষ্টা চালিয়ে যেতে পারেন। তারপর হচ্ছে ডিগ্রি সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে কি না। হ্যাঁ, ডিগ্রি সার্টিফিকেট, ডিগ্রি পাস সার্টিফিকেট, ওই যে বলেছে অনার্স বা অনার্স সমমান, সেই অনার্স সমমানের সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে। সর্বমোট কত আবেদন পড়বে, এটা আসলে আমি শুরুতেই বলেছি যে সর্বমোট কত আবেদন পড়বে সেটা নির্ভর করবে কতজন আবেদন করেছে। আবেদনের এটা বলা যায় না কতজন আবেদন করবে, এটা একান্তই আবেদনকারীর ইচ্ছা। কতজন পড়বে সেটা আসলে কেউই বলতে পারে না। পুলিশ হেডকোয়ার্টারও বলতে পারবে না যে আমার এই এত পরিমাণ আবেদন পড়বে। এসআই লিখিত পরীক্ষা কত নম্বর পেলে টিকা যাবে, সেটা 40% মার্কস যদি আপনি ক্যারি করেন, তাহলে আপনি পাস করবেন। হ্যাঁ, তাহলে পাস করবেন। তারপরে হচ্ছে ওইটা এই বছরে কতজন সাব ইন্সপেক্টর নিয়োগ নিবে, সেটার একটা অনুপাতিক হার 2 গুণ 3 গুণ পর্যন্ত লিখিত পরীক্ষা, মনে করেন 3 গুণ বা 4 গুণ, 3 গুণ বা 4 গুণ লিখিত পরীক্ষায় টিকাবে। তো সেক্ষেত্রে ওই আপনার লিখিত পরীক্ষা বেশি পাস করলে, তাহলে ওইখান থেকে কমাই নেবে যে এতজন। আবার কম পাস করলে, কম মার্কস যদি কম ক্যারি করে, তাহলে আরেকটু কমাই নিবে। সেটা নির্ভর করবে কতজন পাস করেছে, কতজন কত ভালো করেছে, সেটার আনুপাতিক হারে ওইটা একটা একটা শিক্ষার্থীদের নেওয়া হয়। এসআইদের বেতন মান কত এবং কততম গ্রেড? এসআই হচ্ছে 10ম গ্রেড, এবং এটার বেসিক হচ্ছে 16,000 থেকে শুরু। তারপর এটা 38,700 কত যেন মনে হয়, এত পর্যন্ত হয়। টোটাল প্রাইমারিলি আপনি 27-28,000 টাকার মতো পড়ে। তারপরে রেশন আছে, বিয়ে করলে বিয়ে স্ত্রীর রেশন হয়। তারপর হচ্ছে মোটামুটি ভালোই সুযোগ সুবিধা, আপনি চলার জন্য যথেষ্ট, একটা ফ্যামিলি চলার জন্য যথেষ্ট। তারপরেও যদি আপনি জানতে চান, আরও বেশি কিছু জানতে চান, তাইলে আছে আমার সাথে নক দিবেন। আমি চেষ্টা করবো আর কি বিষয় আছে এটা বলার জন্য। তারপর হচ্ছে মাঠে লম্বা চুল নিয়ে যাওয়া যাবে কি না। চুল, এটা মাঠে আপনার সমস্যা নেই, লম্বা চুল ছোট চুল এটা বিষয় না, কারণ আপনি তো এখনও পুলিশ হন নাই, আপনি এখন পাবলিক। আপনি যে কোনো ধরনের পড়তে পারেন। তবে আপনি এমনভাবে মাঠে যাওয়া উচিত যে এখন সিনিয়র স্যারদের দৃষ্টিতে না বাঁধেন যে ছেলেটা তো আসলে পুলিশে ভালো করবে না, বা সে পুলিশে আসার ইচ্ছা না, তার আচরণ। দেখা যায় অনেকে শর্ট প্যান্ট পরে যায়, শর্ট প্যান্ট পরে গিয়ে হাঁটতেছে রাস্তার ভিতরে। আপনি মাঠে যখন দৌড়াবেন তখন আপনি শর্ট প্যান্ট পরতে পারেন, কিন্তু আপনি শর্ট প্যান্ট পরে আসলেন, আপনি কানের ভিতরে একটা হেডফোন পরে আসলেন, মাথার উপরে একটা কালো চশমা দিয়া হাঁটতেছেন, এটা সিনিয়র স্যারদের দৃষ্টিতে লাগলে হয়তো দেখবে যে না, এই ছেলেটা তো চাকরি করতে আসে না, এভাবেই করতে আসছে। সুতরাং এমনভাবে আসা উচিত যে আসলে আপনি যেহেতু একটা বাহিনীতে আসতেছেন, এই বাহিনীটা আপনি জানেন যে এটা সুশৃঙ্খল বাহিনীর একটা অংশ।
সুতরাং আপনার ওই আচরণগুলা ওইরকমই হওয়া উচিত যাতে সিনিয়ররা দেখলে আপনাকে দৃষ্টিকটু না ভাবে। এসআই এর চূড়ান্ত এসআই নিয়োগের চূড়ান্ত ধাপগুলা কী কী? চূড়ান্ত ধাপের ভিতরে প্রথমে হচ্ছে আপনারা জানেন যে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের পরে একটা শর্ট লিস্ট দিবে। যারা যারা টিকবেন তাদের মোবাইলে মেসেজ আসবে যে আপনারা প্রাইমারিলি সিলেক্ট হয়েছেন। যারা আবেদনে টিকবেন না, প্রিলিমিনারি স্ক্রিন বাদ পড়বেন, তাদেরকেও মেসেজ দিবে যে আপনারা বাদ পড়েছেন। যারা যারা টিকবেন তাদেরকে প্রথমে মাঠ পর্যায়ে আপনার কয়েকটা ধাপে আপনাকে পরীক্ষা হবে। প্রথমে আপনার উচ্চতা, বুকের মাপ, তারপর হচ্ছে কাগজপত্র ঠিক আছে কি না এগুলা যাচাই করবে। পরবর্তীতে আপনার কয়েকটা ইভেন্ট আছে, যেমন হচ্ছে আপনার ১৬০০ মিটার দৌড়, তারপর পুশ আপ, সিট আপ, ড্রাগিং, তারপর হচ্ছে রোপ ক্লাইম্বিং। এই বিষয়গুলা যাচাই করার পর যদি আপনি প্রত্যেকটা ধাপে টিকে যান তাহলে আপনাকে পরবর্তী ইয়ার জন্য আপনাকে আবার মেসেজ দেবে যে আপনি আপনার হচ্ছে মাঠ পর্যায়ে যে পাসে পড়ে টিকেছেন। টিকে পরে তারপর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হচ্ছে 250 মার্কসের। প্রথমে হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংরেজি হচ্ছে 100 মার্কস 3 ঘন্টার ভিতরে দিতে হবে। তারপর হচ্ছে গণিত এবং সাধারণ জ্ঞান, এটাও 100 মার্কস 3 ঘন্টা। তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, যে মানসিক দক্ষতা, এটা হচ্ছে 50 মার্কস, এটা 1 ঘন্টার ভিতরে দিতে হবে। এই হচ্ছে লিখিত পরীক্ষা বিষয়ে আমি আরেকটা ভিডিও করব বলেছি। তারপর হচ্ছে লিখিত পরীক্ষা শেষে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা যদি টিকে যান তাহলে আপনাকে কম্পিউটার টেস্টে অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার টেস্টে যদি আপনার পাস করেন তাহলে হচ্ছে মৌখিক পরীক্ষা, যেটা ভাইভা পরীক্ষা বলা হয়, এর ভিতরে এই মৌখিক ভাইভা পরীক্ষার ভিতরেই আপনার একটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পরে হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা এবং ভেরিফিকেশন সব মিলে আপনার ফাইনাল রেজাল্ট দেবে। ফাইনাল রেজাল্টে যদি আপনি ঠিক আছেন তাহলে আপনার এর ভিতরে আপনার মেডিকেল টেস্ট হবে, বা মৌখিক পরীক্ষার মেডিকেল টেস্ট ঠিক আছে, ফাইনাল একটা রেজাল্ট হবে। রেজাল্ট হওয়ার পর আপনি 1 বছর সারদা বুনিয়াদী প্রশিক্ষণের জন্য সারদাতে যাবেন। সারদা 1 বছর প্রশিক্ষণ শেষে আপনি থানায় যাবেন। থানায় যাওয়ার পর আপনার আবার 1 বছর প্রবেশনাল পিরিয়ড হচ্ছে আপনি থানায় কিছুদিন থাকবেন, সার্কেলে কিছুদিন থাকবেন, ডিএসবিতে কিছুদিন থাকবেন, তারপরে হচ্ছে আপনার অফিসে, এসপি অফিসে কিছুদিন থাকবেন। সব মিলিয়ে হচ্ছে আপনার 1 বছর। এই 1 বছর প্রশিক্ষণ শেষে আপনি কনফার্ম হবেন। তখন আপনি 1 বছর পর ওই 1 বছর থানার জেলাতে নিয়োগ হওয়ার পর আপনি 1 বছর পর আপনি চূড়ান্ত বলে বিবেচিত হবেন এবং তখনই আপনার নিয়োগটা নিশ্চিত হবে। ধন্যবাদ সবাইকে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি চেষ্টা করব সে বিষয়ে বলার জন্য, বা কমেন্ট সেকশনে বললে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।